সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওটি মেদিনীপুর ঘুরে দেখার দ্বিতীয় পর্ব, তার মানে আরও একটি নতুন ডেস্টিনেশন। এই শহরে এসে প্রথম আমরা ঘুরে দেখেছিলাম তমলুক শহরের রানী বর্গভীমান মন্দির। সেখান থেকে এখন নেক্সট ডেস্টিনেশন তমলুকের সবচেয়ে সুন্দর রাজবাড়ি মহিষাদল। আজ পর্যন্ত এই রাজবাড়িটিকে দেখেছি বিভিন্ন সিনেমার পর্দায়, আজ নিজের চোখে দেখার পালা। তবে সেখানে হয়েছে এক নতুন অভিজ্ঞতা। এই রাজবাড়িটি আসলে কেমন তা দেখব আজকের পর্বে। সড়ক পথে আমাদের বাস ছুটে চলেছে নন্দকুমার হাইওয়ে হয়ে। বর্গভীমা মায়ের মন্দির থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব ছিল প্রায় 20 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। আমার শহর কলকাতা থেকে এই শহর একদম ভিন্ন, নিশ্চুপ, শান্ত। সবুজে ভরা রাস্তা দিয়ে হেঁটে রাজবাড়ি ঠিক সামনে। দূর থেকে এই রাজবাড়িটি দেখে এক্সাইটেড হলেও কাছে এসে জানতে পারলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে কোনো রকম ছবি ভিডিও শ্যুট করা যাবে না। ভিডিও করতে 10,000 টাকা দিয়ে পারমিশন করতে হবে। তখনই রিয়েলাইজ হলো কলকাতা থেকে এতটা দূরে রাজবাড়িটি দেখতে আসা বোধহয় বোকামো ছিল। যাই হোক, 20 টাকার টিকিট কেটে অধীর আগ্রহ নিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে গেলাম চোখের দেখা দেখতে। ফোনের ক্যামেরা দিয়ে রাজবাড়ির বাইরের কিছু ভিডিও নিলেও অন্দরমহলে সেটাও নিষিদ্ধ। রাজবাড়ির ভেতরে শুধুমাত্র নিচতলার 4 থেকে 5টা রুমে অতিথির কিছু জিনিস রাখা আছে, সেগুলিই দেখার। ষষ্ঠাদশ শতকে জনার্দন মুখোপাধ্যায়ের এই রাজবাড়িতে রয়েছে এক আলাদাই অভিজাত্য। চওড়া দালান, কড়িকাঠের সিলিং, কারুকার্য করা দরজা জানলা। অন্দরমহল সাজানো রয়েছে পুরনো সব হাতিয়ার, শিকার করা হরিণবাগের ছাল দিয়ে। রাজার ব্যবহৃত আসবাবপত্র, পালঙ্ক, রাজসাজ, রয়েছে এক পুরনো গ্রন্থাগার। তবে অন্দরমহলটি বেশ সুন্দর। দোতলায় কিংবা ছাদে সব জায়গাতেই সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে উপায় আছে একটি, এই রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখার। সেটি হলো এদের রাজকীয় ব্যবস্থা। আপনাকে আগে থেকে অনলাইনে রুম বুক করতে হবে। খাওয়া দাওয়া নিয়ে মাথাপিছু 2,500 থেকে 3,000 টাকায় আপনি সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে দেখতে পারবেন। এখানে রাজকীয় মেজাজে পর্যটকের থাকার সব বন্দোবস্ত করা হয়েছে। প্রাচীন আমলের দরদালান থেকে শুরু করে রাজার পালঙ্ক, সেই আদলেই সাজানো হয়েছে পর্যটকের ঘরগুলি। তার সঙ্গে খাবারের আয়োজন তো রয়েছেই। শ্বেতপাথরের টেবিলে কাঁসার থালা বাসনে খেতে হয়তো মন্দ লাগবে না। কোনো এক সময় এই রাজকীয় ব্যবস্থা নিশ্চয়ই উপভোগ করে দেখব। রাজবাড়িটি চোখের দেখা দেখে চলে এলাম রাজবাড়ি সংলগ্ন বাগান ও কুল দেবতা মদন গোপাল জিউয়ের মন্দির দেখতে। প্রচুর গাছে ভরা রাজবাড়ির এই সাইডটা। এখান থেকে এই মাটির পথ ধরে সামনে গেলে চোখে পড়বে সেই বিশাল মন্দিরের খিলান। মহিষাদল রাজবাড়ি জুড়ে এত ইতিহাস লুকিয়ে রয়েছে তা খুঁটিয়ে জানা প্রায় অসম্ভব। এই রাজবাড়িতে বেড়াতে আসা প্রতিটি মানুষ যাতে এই প্রাসাদের ইতিহাস জানতে পারে তার ব্যবস্থাও রয়েছে। রাজবাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে রাজবংশের ইতিহাস। এছাড়া মহিষাদল রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা। সেখানে গেলে মুখোমুখি হতে পারবেন এই রাজবাড়ির ইতিহাসের সাথে। তবে বর্তমানে এই রাজবাড়ির আরও 2টো ঐতিহ্যবাহী অনুষ্ঠান রয়েছে, রথযাত্রা ও দুর্গাপুজো। রঙ্গিবাসান প্রাসাদটি পর্যটকের জন্য সারা বছর বন্ধ থাকে, কিন্তু দুর্গাপূজা হয় এই রঙ্গিবাসানেই। তখন অতিথিদের প্রবেশের অনুমতি মেলে। আর মহিষাদল রাজবাড়ি সেই বিখ্যাত রথ দেখতে গেলে রথযাত্রার সময় অবশ্যই আসতে হবে। 1774 সালে রানী জানকী দ্বারা নির্মিত গোপাল জিউয়ের মন্দিরে পৌঁছালাম। প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ। নবরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটি এই সময়ের মধ্যে প্রচলিত ছিল। দক্ষিণেশ্বর মন্দিরের সাথে এটি একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে, কারণ এই মন্দিরের স্ট্রাকচার প্রায় আমাদের কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আদল। মন্দিরের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করলে 2টি শিব মন্দির, 2টি নহবতখানা চোখে পড়বে। এই দীর্ঘ সরু পথ দিয়ে হেঁটে মূল মন্দিরে প্রবেশ। মন্দিরের বাইরেটা দেখে বোঝার উপায় নেই এই মন্দিরটি এত বছর পুরনো। ভেতর থেকে তার বয়সের অনুমান করা যায়। বেশ কিছুটা সময় মন্দির আর এই বাগানের সময় কাটিয়ে এইবার বাড়ি ফেরার পালা। রাজবাড়ির সামনে ঠিক করে ফটো ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি, তাই রাজবাড়ির ঠিক সামনের এই পাকা রাস্তায় বেশ কিছুক্ষণ শ্যুট করলাম। তবে এখান থেকে ভিউটা খুব একটা খারাপ নয়। গাছপালা, সবুজে ভরা প্রকৃতির মাঝে যেন ঐতিহাসিক এই বিশাল প্রাসাদ মাথা উঁচু করে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। আমি রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আসলে এই সুন্দর শহর আস্তে আস্তে মায়ায় জড়াচ্ছে। আগামী যাত্রার পথে আপনারা সকলে সাথে থাকবেন, ভালো থাকবেন।